ইরান থেমে নেই, তারা উপর্যুপরি রিটালিয়েশন অ্যাটাক করে যাচ্ছে। রিসেন্টলি যেটা করেছে, গতকাল ভূমধ্য ভারত মহাসাগরে আপনার দিয়াগো গার্সিয়া আপনার ইউকের একটা বেজ আছে প্রায় 4000 কিলোমিটার দূর। এতদিন ইরান কি করেছে, 2000 কিলোমিটার দূর ইসরায়েল পর্যন্ত তারা মিসাইল অ্যাটাক করেছে, এখন 4000 কিলোমিটার পর্যন্ত তারা সেটা বিস্তৃত করেছে। তো ইউ নেভার নো যে আমেরিকা যে ইরান থেকে হয়তো প্রায় 10-12 হাজার বা 14,000 কিলোমিটার দূর তাদের সেই দূরপাল্লার মিসাইল বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে কিনা এটা তো কেউ শিওর না, সেটা মানে সেটা থাকতেও পারে। বিশ্ব এখন টালমাটাল অবস্থা। এই যে যুদ্ধ, ইসরায়েল আমেরিকা বনাম ইরানের যে যুদ্ধ, এটা শুধু তাদের ভিতরেই সীমাবদ্ধ নেই, এটা নিয়ে সারা পৃথিবী এখন টালমাটাল অবস্থায় আছে। সব সুপার পাওয়ার এই যুদ্ধে জড়িত, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। রিসেন্ট যেটা হয়েছে, যেটা বললেন এনামুল হক মনির ভাই, যেটা বললেন যে ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছে যে 48 ঘন্টার ভিতরে যদি হরমুজ প্রণালী যদি খুলে দেয়া না হয় বাণিজ্যিক জাহাজের জন্য, তাহলে তাদের যে অবকাঠামো আছে, বিশেষ করে যে আপনার বৈদ্যুতিক যে বিদ্যুৎ যেখান থেকে সরবরাহ হয়, তাদের যে ডিস্যালিনেশন প্ল্যান্ট, অর্থাৎ যেখান থেকে মিঠা পানি, যে সমুদ্রের লোনা পানিকে যেখান থেকে ব্যবহারের জন্য মিঠা পানি করা হয়, এবং তাদের যে অন্যান্য স্থাপনা আছে সেখানে তারা ধ্বংসযজ্ঞ চালাবে এবং ধ্বংস করে দিবে। এই হুমকি 28 ফেব্রুয়ারি যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে যে অ্যাটাক করেছিল তখন থেকে দিয়ে আসছে। ইসরায়েল এবং আমেরিকা ভেবেছিল যে এটা ইরাক বা এটা ভেনেজুয়েলা। ইরাকে যখন 2003 সালে যখন অ্যাটাক করে, একটা মিলিটারি টার্ম আছে, এটা হচ্ছে শক অ্যান্ড অ। মানে শক মানে হচ্ছে গিয়ে হঠাৎ করে সে, মানে শক খাওয়া বলি না আমরা, যে হঠাৎ করে ভেবাচেকা খাওয়া, আর অ মানে বিস্মিত করা। এই শক অ্যান্ড অ এই ট্যাকটিক্স ফলো করে ইরাকে হামলা করেছিল, এবং উইদিন ভেরি শর্ট টাইম, মেবি 48 আওয়ার্স বা 72 আওয়ার্সের ভিতরে সাদ্দাম হোসেনের গভর্নমেন্টকে টপল ডাউন করেছিল। বাথ পার্টিকে সেখানে নিষ্ক্রিয় করা হয়েছিল এবং পুরা ইরাক দখল করেছিল। যদিও আলটিমেটলি সেখানে আমেরিকার লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হয়েছে। প্রায় 4,000, তাদের প্রায় 4,400 সেনা সেখানে প্রাণ দিয়েছিল এবং অনেক আহত হয়েছিল। এবং রিসেন্টলি যেটা ভেনেজুয়েলাতে করেছে, এই কিভাবে একই কায়দায় নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসলো এক রাতের অপারেশন। এবং সেটাই যে ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েল ভেবেছিল যে একই পদ্ধতিতে তারা ইরানকেও কাবু করবে। কিন্তু ইরানের যে সবচেয়ে যে বড় যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তাদের ভূমি। তাদের যে ভূমি যদি আপনি দেখেন, ইরানের পশ্চিম দিকে আছে জাগ্রোস পর্বতমালা, এবং জাগ্রোস পর্বতমালা এটা আপনার টার্কি থেকে শুরু করে আপনার পার্সিয়ান গালফ এবং ওমান সাগর পর্যন্ত এটা প্রায় 1600 কিলোমিটার বিস্তৃত। এবং জাগ্রোস পর্বতমালা দিয়ে কিন্তু ইরাকিরা যখন তারা যে সম্ভবত 2008-এ যে 8 বছরের জন্য যুদ্ধ হয়েছিল আপনার 2000-এর পূর্বে, সেখানে কিন্তু ইরাকিরা কিন্তু ইনভেড করতে পারেনি, তারা সেখানে সাকসেসফুল হয়নি, এবং তাদের সেখানে প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে। ইরানিয়ানদেরও ক্যাজুয়ালিটি হয়েছিল ইরান ইরাকের যে 8 বছর যুদ্ধ হয়েছিল। তারপরে তাদের উত্তর দিকে আছে এগ্রোস পর্বত, যেটা কাস্পিয়ান সাগরের পারে, সেটাও প্রায় 900 কিলোমিটার। তো এগুলোকে নেগোশিয়েট করে তাদের গ্রাউন্ড অপারেশন করতে হবে, তো সেটা তারা করতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প বারে বারে বলছে যে তাদের যে দ্বীপ যেটা আছে, যেখানে তাদের সবচেয়ে বেশি আপনার খনিজ বা যেখানে তেল সম্পদ যেখানে আছে ইরানের, যেখানে 90% মজুদ আছে, সেই দ্বীপটার নামটা আমি ভুলে গেলাম, সেই দ্বীপে তারা মেরিন ট্রুপস পাঠাবে, কিন্তু এখনো পাঠায়নি। মেরিন ট্রুপস যেটা বলেছে যে মেরিন প্রায় 50,000, প্রথমে বলা হয়েছিল যে 2,500, তারপরে 5,000, তারপরে এটা প্রায় 40 বা 50,000। ইউএসএস ত্রিপলি এবং ইউএসএস যে আপনার বক্সার, এই দুটোর মাধ্যমে আসার কথা, এটা ডোনাল্ড ট্রাম্প বলেছে বা আমেরিকানরা বলেছে, কিন্তু সেটা এখনো আসেনি। কারণ সেটা আসলে কিন্তু সেখানে প্রচুর আমেরিকানদের ক্যাজুয়ালিটি হবে, ইরানিয়ানদেরও হবে। তো ডোনাল্ড ট্রাম্প যে আলটিমেটামটা দিয়েছে,
এটা আলটিমেটাম তারা ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকে দিয়ে আসছে 28 ফেব্রুয়ারির পরের থেকে। ইরান কিন্তু তারা কিন্তু বসেনি। ইরানিয়ানদের যে শক্তি হচ্ছে তাদের যে তাদের দে আর কল্ড আপনার মার্শাল রেস, ব্লু ব্লাড। ইরানকে কিন্তু আপনার যদি প্রাগৈতিহাসিক যুগ থেকে দেখেন বা মধ্যযুগ থেকে দেখেন, ইরানকে কিন্তু এখন পর্যন্ত কেউ ওইভাবে কাবু করতে পারেনি। আমি একটু পিছনে আমি ইসলামিক একটা হিস্ট্রিতে যাই। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আর রুম। সূরা রুম হচ্ছে, এটা আমাদের নবীজি নবুয়ত পেয়েছিলেন সম্ভবত 610 খ্রিস্টাব্দে, ওনার জন্ম তো 570 খ্রিস্টাব্দে, 40 বছর পর। তো সূরা আর রুম হয়তো 610 খ্রিস্টাব্দের পর এটা নাজিল হয়েছিল। সূরা আর রুম হচ্ছে বেসিক্যালি রোমান এবং পারস্যদের একটা যুদ্ধ। মানে রোমান সাম্রাজ্য, রোমানরা বেসিক্যালি খ্রিস্টান। তো তখন যে গুটি কয়েক মুসলমান ছিল, পারস্যর যে আপনার যে ছিল, রাজা ছিল, তার নাম হচ্ছে খসরু পারভেজ। খসরু পারভেজ রোমানদেরকে পরাজিত করে রোম সাম্রাজ্য দখল করেছিল। যেহেতু রোমানরা খ্রিস্টান এবং তারা হচ্ছে আহলি কিতাব, সুতরাং মুসলমানদের তাদের প্রতি একটু সফট কর্নার ছিল। আর পার্সিয়ানরা ছিল তখন অগ্নি উপাসক, মূর্তি পূজক। পরবর্তীতে এটা সূরা আর রুমে আছে যে আমি ক্ষুদ্র সৈন্যদল দিয়েও কিন্তু একটা বড় সৈন্যদলকে আমি পরাজিত করতে পারি। এইভাবে কিন্তু কুরআন শরীফের যেটা ব্যাখ্যা এইভাবে আছে। এবং দেখা গেল যে আপনার 625 বা 28 খ্রিস্টাব্দের ভিতরে আপনার রোমানরা কিন্তু পারস্যকে আবার দখল করেছিল। তারপরে অনেক বছর এই রোমান এবং পার্সিয়ানরা তারা যুদ্ধে নিয়োজিত ছিল এবং দুই দলই আপনার সেখানে তারা দুর্বল হয়। পরবর্তীতে মুসলমানরা এই ইরান দখল করে নেয় এবং সেই থেকে ইরানে আপনার মুসলমানরাই আছে। আমি একটা কথা বলি যে প্রত্যেকটা সুপার পাওয়ার, আপনি যদি দেখেন ইবনে খালদুনের একটা বই আছে, এটার নাম হচ্ছে কিতাবুল ইবার। এই বইতে মানে উল্লেখ আছে যে কোন সুপার পাওয়ার 80 থেকে 120 বা 130 বছরের ভিতরে কিন্তু তাদের উত্থান পতন হয়। আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ছিল কে? জার্মানি, জাপান এবং আপনার ইটালি। আর মিত্রশক্তি ছিল আমেরিকা, বা সারা ওয়ার্ল্ডই ছিল বাকি মিত্রশক্তি, এবং তাদের নেতৃত্বে ছিল আমেরিকা, রাশিয়া, তারপরে ব্রিটেন, ফ্রান্স, সকলেই ছিল মিত্রশক্তি। আপনি দেখেন যে 1945 সালের পূর্বে ব্রিটিশরা কিন্তু অর্ধেক পৃথিবীর বেশি শাসন করত, কিন্তু 1945 সালে এই মিত্র শক্তি ব্রিটিশ, আমেরিকান এবং রাশিয়ানদের নেতৃত্বে তারা জয়লাভ করার পরও ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হলো। কেন হলো? তাদের যে পরিমাণ অবকাঠামোগত ক্ষতি হয়েছে, যে পরিমাণ অর্থনৈতিক চাপ বেড়েছে, সুতরাং ব্রিটিশরা কিন্তু সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। তো আমি এই এক্সাম্পলটা এই জন্য দিলাম, আমেরিকানদের উপরে যে পরিমাণ এখন অর্থনৈতিক চাপ আছে, তারা কিন্তু তাদের যে ডলারের যে আধিপত্য আছে, পেট্রো ডলারের যে আধিপত্য আছে, সেটা ধরে রাখতে পারবে কিনা এটা সন্দেহ আছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আপনার 1974 সালের জুন মাসে আমেরিকা এবং সৌদি আরবের ভিতরে একটা চুক্তি হয়েছিল, একটা গোপন চুক্তি। এটা পরবর্তীতে প্রায় 40 বছর পর এটা 2016 সাল বা 2015 সালে এটা প্রকাশিত হয়েছে। ওই চুক্তিতে বলা ছিল যে যত ট্রেডিং হবে, অর্থাৎ যত তেল বিক্রি হবে, সেই সব তেল বিক্রি হবে ডলারে, এবং তার বিনিময়ে সৌদি কি পাবে? সৌদি পাবে তাদের যে রাজ পরিবার আছে তারা প্রোটেকশন পাবে, তাদের মিলিটারি বা তাদের ডিফেন্সকে তারা উন্নত করবে, এবং আমেরিকানদের যেখানে বিনিয়োগ করা দরকার সৌদিরা বিনিয়োগ করবে। এবং এত পরিমাণ ডলার সৌদিরা ইনকাম করা শুরু করলো যে তারা কি করলো, তারা আপনার আমেরিকা তারা বন্ড কিনলো, তারা বিনিয়োগ করলো, এবং এই সৌদির দেখা দেখি যে পুরো মিডল ইস্টে কিন্তু আপনার যে ডলারে তারা তেল কেনা বেচা করতো, এবং এক পর্যায়ে এই পেট্রো ডলারকে বলা হতো ব্ল্যাক গোল্ড। এবং এইভাবে কিন্তু আমেরিকা যে আজকে চালকের আসনে বসে আছে। এবং যখন আপনার 2024 সালের জুন মাসে এই চুক্তি কিন্তু আর নবায়ন হয়নি, সম্ভবত জুন মাসের 9 তারিখে চুক্তিটা শেষ হয়ে গিয়েছে, চুক্তিটা কিন্তু নবায়ন করা হয়নি। এবং একই মাসে অর্থাৎ 2024 সালের জুন মাসের 6 বা 7 তারিখে সৌদিরা আপনার চীনের কাছে প্রথমবারের মতো তেল বিক্রি করেছে চাইনিজ ইউয়ানে, কারণ তাদের কোনো বিধিনিষেধ থাকলো না। এবং এই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশনে আসে,
ইলেকশনে আসার সময় তার একটা স্লোগান ছিল যে মেক আমেরিকা গ্রেট এগেইন, মানে কি আমেরিকা গ্রেট না, তাকে আবার গ্রেট করতে হবে। তো গ্রেট করতে হলে তার ফার্স্ট কি দরকার, তার অর্থনৈতিক শক্তি দরকার। এবং সেটা প্রথমে যদিও সৌদির সাথে তার কোনো ক্লেশ এখনো হয়নি, কিন্তু যেহেতু চুক্তিটা নবায়ন হয়নি, সে এই আমেরিকানরা তাদের অর্থনীতি নিয়ে তারা খুব রিস্কে আছে। আর ইরানের সাথে তো দেখুন আপনার ইরানের যে হিস্ট্রিটা আমি যদি শর্টে যাই, যে একবার রিসেন্ট পাস্ট 1951 সালে ইরানের ক্ষমতায় ছিল মোহাম্মদ মুসাদ্দেক। এই মোহাম্মদ মুসাদ্দেক সে আপনার কি করলো, যে যত তার সে ক্ষমতায় আসার আগে তাদের যে তেল কোম্পানিগুলো ছিল এটা ছিল অ্যাংলো ইরানিয়ান একটা প্রতিষ্ঠান, এবং এটার যে পরিমাণ রেভিনিউ আসতো, রেভিনিউ সিংহভাগ এই ব্রিটিশরা নিয়ে যেত, আমেরিকানরা নিয়ে যেত। আপনার এই মোহাম্মদ মুসাদ্দেক কি করলো, সে আপনার সব তেল কোম্পানি জাতীয়করণ করে দিল। জাতীয়করণ করে তার যে তেলের যে উপার্জনের রেভিনিউ সেটা তার সে ইরানেই রাখলো, এবং ইরানের অবকাঠামো, ইরানের উন্নতিতে সে এই যে ইনকামটা সে ওখানে ব্যয় করলো। এবং এইটাই কিন্তু আপনার পশ্চিমা বিশ্ব বা আপনার ইউকে বলেন বা আমেরিকা তাদের যে গাত্রদাহ হলো, তখন তারা কি করলো, যে আপনার একটা অপারেশন এজাক্স নামে একটা অপারেশন তারা পরিচালনা করলো ইরানে। এই অপারেশনের মাধ্যমে তারা ইরানের ভিতরেই তাদের একটা গ্রুপকে তারা একটা কি করলো, একটা আনরেস্ট, পাবলিক আনরেস্ট তৈরি করলো, এবং মোহাম্মদ মুসাদ্দেকের বিরুদ্ধে তারা সেখানে প্রসেশন করলো। কিছু কিছু মিলিটারি জেনারেলকে ঘুষ দিয়ে বা অর্থ দিয়ে তাদেরকে কিনে নিল, এবং আলটিমেটলি 1953-তে মুসাদ্দেক ফল করলো। ফল করার পরে কি করলো, আপনার এই রেজা শাহ পাহলভিকে ইরান ক্ষমতায় নিয়ে আসলো আমেরিকানরা, আমেরিকানদের মদত পুষ্ট, এবং 1979 পর্যন্ত রেজা শাহ পাহলভি ক্ষমতায় ছিল। তারপরে আবার রেভলিউশন হলো, রেভলিউশনের পরে ইসলামিক রিপাবলিক খোমেনির মাধ্যমে এই আপনার নতুন যে মানে রেজিম চেঞ্জ হলো, এবং এর পরের থেকে ইরানিরা ওয়েস্টার্নের চক্ষু শুরু, কারণ তাদের যে পছন্দের যে নেতা ছিল রেজা শাহ পাহলভি, তাকে টপল ডাউন করা হয়েছে, এবং সেই থেকে নিয়ে গত প্রায় 79 থেকে অদ্যাবধি এত নিষেধাজ্ঞা দেয়া আছে, এত স্যাংশন দেয়া আছে, তার ভিতরেও কিন্তু ইরানিয়ানরা এই ডেভেলপমেন্ট করেছে, যেটা নাকি আপনার ওয়েস্টার্ন মিডিয়ার কাছে কিন্তু সবকিছু কিন্তু এখনো খোলাসা না, এবং ওয়েস্টার্ন মিডিয়া বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো অনেক কিছুই জানে না। আপনি দেখেন এই যে যেটা যে গতকাল বা আজকে যেটা আপনার ইসরায়েলের ডিমোনোতে আপনার মিসাইল অ্যাটাক করলো ইরানিয়ানরা, ঠিক ডিমোনোর যে ওখানে যে তাদের নিউক্লিয়ার কেন্দ্র আছে, নিউক্লিয়ার স্থাপনা, সেখানে এক্স্যাক্টলি হয়নি, বাট আশেপাশে করেছে। দিস ইজ এ থ্রেট। এত পিন পয়েন্ট টার্গেটে কিভাবে ইরানিয়ানরা অ্যাটাক করছে, বিকজ দে আর গেটিং ইনফরমেশন বা যত ধরনের ডেটা তারা পাচ্ছে চীন বা রাশিয়া থেকে পাচ্ছে, এন্ড দিস ইজ এ থ্রেট টু দ্য ইসরায়েল, যে তুমি যদি আমার যে নিউক্লিয়ার স্থাপনায় তুমি অলরেডি অ্যাটাক করেছো, তুমি যদি ফার্দার করো আমি কিন্তু এই রিটালিয়েশন করব। সুতরাং এখন এই ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছে, এই আলটিমেটাম সে অনেকবারই দিয়েছে। এখন ট্রাম্প যে তার দেশের ভিতরে আপনি দেখেন এখানে একটা অপরচুনিটি কস্ট আছে। অপরচুনিটি কস্ট জি আমি শেষ করছি, যে এখানে ট্রাম্প এবং ইসরায়েল যে পরিমাণ আপনার বিনিয়োগ করেছে এই যুদ্ধে, তার লজিস্টিক বলেন, তার অপারেশনাল কস্ট বলেন, তার সৈন্য সংখ্যা বলেন, তার শিপ যা কিছু আছে, এইটা যদি আপনার তার দেশের যে বর্তমান স্বাস্থ্য খাত, শিক্ষা খাত বা আমেরিকার ভিতরে যদি উন্নয়ন মানে হতো, তাহলে তার যে এখন যে আপনার অর্থনৈতিক যে মন্দা, যেটার একটা আভাস পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু সে কাটিয়ে উঠতে পারত। ইতিমধ্যে কিন্তু আমেরিকার বিভিন্ন স্টেটে আপনার তেলের দাম বেড়ে গিয়েছে। তো সুতরাং এটা ট্রাম্পের উপরে ভিতরে বাহিরে সব দিক থেকে চাপ আছে, এবং যেটা মনে হচ্ছে যে সে আলটিমেটামটা দিয়েছে সে হতাশ হয়ে, সে হতাশার থেকে কিন্তু ইরানকে এই আলটিমেটাম দিয়েছে যে 48 ঘন্টার ভিতর যদি হরমুজ প্রণালী ওপেন করা না হয় ফর অল কান্ট্রিজ, তাহলে সে তার সব অবকাঠামো ধ্বংস করে দিবে। তো এটা আমরা ওয়েট করি 48 ঘন্টা, এবং ইরান কিন্তু ছাড়ার পাত্র না, ইরান কিন্তু ছাড়বে না। আপনি দেখেন ইরানের যে ডিফেন্স আছে এটাকে বলে মোজাইক ডিফেন্স, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ করে ফেলেছে। আপনার তাদের যে
টপ লিডার, দ্য টপ জেনারেলস আছে বা সায়েন্টিস্ট আছে তাদেরকে হত্যা করা হয়েছে, তারপরেও কিন্তু ইরান থেমে নেই, তারা উপর্যুপরি রিটালিয়েশন অ্যাটাক করে যাচ্ছে। রিসেন্টলি যেটা করেছে গতকাল ভূমধ্য ভারত মহাসাগরে আপনার দিয়াগো গার্সিয়া আপনার ইউকের একটা বেজ আছে প্রায় 4000 কিলোমিটার দূর। এতদিন ইরান কি করেছে, 2000 কিলোমিটার দূর ইসরায়েল পর্যন্ত তারা মিসাইল অ্যাটাক করেছে, এখন 4000 কিলোমিটার পর্যন্ত তারা সেটা বিস্তৃত করেছে। তো ইউ নেভার নো যে আমেরিকা যে ইরান থেকে হয়তো প্রায় 10-12 হাজার বা 14,000 কিলোমিটার দূর তাদের সেই দূরপাল্লার মিসাইল বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে কিনা এটা তো কেউ শিওর না, সেটা মানে সেটা থাকতেও পারে। তো ইরানের যে বেসিক যেটা জিনিস হচ্ছে তাদের মিলিটারি পাওয়ারের চেয়ে তাদের একতা, তাদের মনোবল এবং তাদের যে মিলিটারি যে অর্গানাইজড যে ওয়েতে তারা যুদ্ধ করছে সেটাই তাদের বড় সক্ষমতা।